দিব লেলার উদ্দেশ্যে যে লেলা যেন আমাকে নিয়ে অন্য কোনো ধরনের মানে নিউজ না করে। আমি চাই না ও আমাকে নিয়ে কোনো নিউজ করুক, আমি ওকে নিয়ে নিউজ করবো ওর মতন, আমি আমার মতন। আর আদালত যা রায় দিবে তাই আমরা মেনে নিব। আমাদের মহামান্য আদালত যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলে আমি দোষী, কারণ এগুলোর প্রমাণ তো ওনারা জাস্টিফাই করবে, ওনারা তো দেখবে যে আসলে মামলাটা সঠিক নাকি ভুল। একটা মানুষের একটা সম্পর্কের মধ্যে সামনে থাকলে আচ্ছা মামুন ভাই এদিকে লোক তো আরেকটা বিষয় হচ্ছে গাড়ির ভিতরে যখন আপনারা মারপিট করছিলেন ওই একটা ভিডিও দেখাইছিল, আসলে আপনার মুখে শুনতেছে গাড়ির ভিতরে কি ঘটেছিল? গাড়ির ভিতরে আমি অনেক সময় হচ্ছে ড্রাইভার না থাকে যখন, তখন আমি মারপিট হ্যাঁ ওই দিন আমিও ড্রাইভ করতেছিলাম, ওই দিন আমি নিজে ড্রাইভ করতেছিলাম। তো ড্রাইভ করার মধ্যে ওর মধ্যে আর আমার মধ্যে, ও আমার পাশে সিটে বসা, প্যাসেঞ্জার সিটে, আমি সিটে বসা, ওর আমার মধ্যে কথা একটা তর্কতর্কি শুরু হয়ে গেল একটা পর্যায়ে। তর্কতর্কি থেকে ও আমাকে হিট করলাম, ওরা হিট করলাম, এরকম ব্যাপারটা নর্মাল ছিল একদম। তো নর্মাল বিষয়টা যখন হলো তখন আমাকে ও অনেক বিশ্রীভাবে গবেষণা করতেছে, তখন আমি চলে গেছি এখান থেকে। মানে আমি কি হয়ে যাবো, আমি তখন চলে গেছি। চলে যাওয়ার পর ও হচ্ছে যে একটা লাইভে যে আমাকে যেভাবে পারছে, যতভাবে পারছে ততভাবে ছোট করছে, হেও করছে, আমাকে লুবি বলছে। মানুষের আমার একটা মানিজ্যত আছে, ও বলে যে ওর মানিজ্যত না, মানিজ্যত থাকবে না, কেন আমার মানিজ্যত থাকবে না? আমার যদি মানিজ্যত না থাকে তো তোমার তারও বেশি নাই, কারণ তোমার যে স্টোরিগুলো আছে, তোমার পিছনে যে স্টোরিগুলো আছে, এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসের ভিতরে যে একটা শয়তানি ফেস, এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে। আমি কিন্তু চাই না কখনো, আমি আমার কখনো কোনো প্রেস ভাই বলতে পারবে না যে আমি লাইলাকে নিয়ে একটা খারাপ রিপোর্ট করছি বা একটা খারাপ মন্তব্য দিচ্ছি, কখনো দিই নাই। এখনো চাইলে দিতে পারি, আমার কাছে প্রমাণ আছে যে কেন ঝগড়া হয়েছে। আরেকটা জিনিস বললেন যে লাইলা আপনাকে পছন্দ করে, ভালোবাসা, আপনি ওই ভালোবাসার ওইটা ওর উপরে ভিতরে যদি ভালোবাসে, আপনি একজনকে ভালোবাসেন, তার ক্ষতি আপনি কেন করবেন? যাই হোক, আপনি ভুলে একটা মামলা করে ফেলছেন বা কেস করে ফেলছেন, হাইপো মোমেন্টে আমি আপনাকে মারছি, আপনি রাগে করে ফেলছেন, হ্যাঁ রাগে করার পরও কিন্তু এটা কাটার একটা ব্যাপার স্যাপার আছে। ও না কেটে ওইটা চালায় যাচ্ছে। আপনারা যখন প্রশ্ন করলেন মামলা কি করবেন, আমি চালায় যাবো, ও চালায় যেতে চাচ্ছে। তারপর চালাই যেতে চাচ্ছে, আমাদের যখন মোহাম্মদ আদালত আমাকে জামিন দিল, ওই জামিনটাও ক্যান্সেল করতে চাচ্ছে, ওই জামিনটাও ক্যান্সেল করতে চাচ্ছে। আচ্ছা মামুন ভাই, আপনার আইনজীবীর কাছে একটি প্রশ্ন আছে আমার। জি, আপনি বলেছেন মামলাটা এখনো চলমান রয়েছে, তো যদি চলমান অবস্থায় মামুনের যদি দোষী সাব্যস্ত হয় এবং তাহলে তার কি সাজা হতে পারে? যে কয়টা ধারা আপনি বলেছেন সেই ধারায় মামুনের কি সাজা হতে পারে? বিচারাধীন বিষয় নিয়ে কখনোই কথা বলা যায় না। আমি এটাও বলা উচিত না যে মামুনকে আমি খালাস করে বের করে আনতে পারবো, আবার এটাও বলা উচিত না যে সাজাটা এরকম হতে পারে। প্লিজ এই বিষয়ে যদি প্রশ্ন করেন, এটা খুবই মানে আমার জন্য বিব্রতকর হয়ে যাবে। এবং আদালতে তো এই বিষয়গুলো এতটা মানে হয় কি, আমরা তো দেখি এখন সোশ্যাল মিডিয়ায় সবকিছু দেখি, আইন আদালতের বিষয়, বিচারাধীন বিষয় নিয়ে এগুলো কথা বলা যায় না। তবে আমি আমার মক্কেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, এবং আমি মামলা প্রাইম অফিসে পেয়েছি দেখেই মামলাটা রিসিভ করেছি। আমি মনে করি আমার মক্কেলকে আমি জামিন একদম খালাস করিয়ে আনতে পারবো, এবং আপনাদের সবার দোয়া থাকলে, দেশবাসীর দোয়া থাকলে অবশ্যই হবে। এবং আমরা মনে করছি, আমরা যারা আইনজীবীরা এই বিষয়টা নিয়ে আমরা যারা আলোচনা করেছি, আমরা যারা স্টাডি করেছি মামলাটা নিয়ে, আমরা দেখেছি মামলার যে অবস্থা, তাতে মামুন সাহেব অবশ্যই খালাস পাবেন। ভালো থাকবেন সবাই। আরো কিছু প্রশ্ন? আমি ওর সাথে যে একটা রিলেশনের পরও একটা বিজনেসের একটা সম্পর্ক ছিল, ওইটাও এখন থেকে রাখবো না। আমি আর আমার জীবনের ওর সাথে দেখবেন না। যদি আমার এতে জেল খাটতে হয় তাও আমি জেল খাটবো, কারণ ও এর মধ্যে কিন্তু অনেক জায়গায় আমাদের কোর্টেও কিন্তু বলছে যে আমি নাকি এগুলো নিয়ে ব্যবসা করি, এগুলো নাকি আমার ব্যবসা। তো আমি যদি বলতে চাই ব্যবসায়ী আমি না, ব্যবসায়ী ও ব্যবসা করি সব জিনিসপত্র নিয়ে, মানুষের ইমোশন নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, এগুলো ব্যবসা করে। ঠিক আছে, এগুলো প্রমাণ আমার কাছে আছে, যথাযথ প্রমাণ। আপনারা যদি চান আমি দেখাই দেবো। আরেকটা বিষয়, আপনি লাইলার সাথে না, এইগুলো তো কিছু না, এগুলো তো হচ্ছে পার্সোনাল সম্পর্ক, এগুলো আলাদা বিষয়। আমি একটা মানুষকে ভালোবাসি, একটা মানুষ আমাকে ভালোবাসে, ওর সাথে আমি ভালোভাবে কন্টেন্ট করি। অ্যাজ এ কো আর্টিস্ট ও আমার খুব ভালো মানুষ ছিল, কিন্তু ওর কাছ থেকে আমি এগুলো আশা করি না কখনো যে এগুলো করছি। আর ওই যে বাড়িটারি লিখে নেওয়ার ব্যাপারটা, বাড়িটারি লিখে, ও তো একটা প্রেস কনফারেন্সে বললো, কার এখানে কে যেন ছিল, ওনারা আপনাদের মধ্যে একজন ছিল, যার কি বলে, যার মিডিয়াতে বললো যে আমি যে বাসায় থাকি এটা আমার বাবার দেওয়া বাড়ি, এই বাড়িটা মামুন চায় না। ও নিজের মুখেই বলছে, এটা নিয়ে তার প্রশ্ন কিছু নাই। তো আমি ওর কখনো ওর কোনো সম্পত্তি আমি লিখে দিতে বলি নাই। এটা হচ্ছে টোটালি বানোয়াট, ফেক। এটা ও নিজেও বলছে একটা নিউজ চ্যানেলে। আর যে ব্যাপারটা ছিল একটা বাড়ি নিয়ে, সেটা হচ্ছে যে আমরা দুজনেই একসাথে লাইভে বলছি, দুজনে একসাথে অনেক সংবাদ সম্মেলনেও বলছি যে আমরা পরিকল্পনা করতেছি একটা বাড়ি করবো, নিজেদের একটা বাসা থাকবে, সুন্দর বাসা থাকবে, যেটা হচ্ছে যে আমাদের নিজেদের থাকবে। এটা তোর বাবার কি বলে, এটা তোর বাবার বাড়ি, যেটা থাকবে ওটা হচ্ছে আমার বাড়ি থাকবে।
আপনার ধারাভাষ্য অনুযায়ী যে এক মিনিট, আপনার ধারাভাষ্য অনুযায়ী মামুন মানে লাইলা অনেক কিছু মিথ্যা বলছে, আপনি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না, আমি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাই না, কিন্তু সে যদি এক্সট্রিম লেভেলের করে অবশ্যই আমি আইনের এই সাহায্য বিষয়ে নিব। আমি একটু বলছি। সেটা হচ্ছে আমি যেহেতু মামলাটি আমার ঘাটাঘাটি করতে হয়েছে, তার কারণে আমিও অনেক লাইভ, অনেক ভিডিও, অনেক কিছু আমাকেও দেখতে হয়েছে। তবে আমি আজকে থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি, আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি এই ধরনের অপপ্রচার, যেমন ওনার ফ্যামিলি নিয়ে এমন বাজেভাবে কথা বলা হয়েছে। আসলে হ্যাঁ, আমি দেখেছি মামুনের ফ্যামিলিতে, আপনারা জানেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে মামুন। সেটাই, আমি মামুনকে সহানুভূতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি। এখানে কিন্তু আমার কোনো ইকোনমিক্যাল কোনো মানে একদম সত্যি বলতে যেটা ওরকম কোনো আর্জেন্সি নেই যাতে আমি মামুনকে সাপোর্ট দিব। ওনার মা আমাকে, ওনার সাথে আমার দেখা হয়েছে, ওনাদের ফ্যামিলিটা আমি যেটা দেখেছি, আসলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে উনি। অনেকেই জানে ওনার তো এই ভাই, বিষয়টা। ওনারা ফ্যামিলি 3 জন মেম্বারই মনে হয়, তিনজন, হ্যাঁ, আমার ভাই, ওনার বোন, বাবা ভাবি। অসুস্থ, ওনার মা বয়স্ক। আসলে এই মামুন এত ছোট বয়সে, যে বয়সটা মানুষের পড়াশোনা করার কথা, তখন কিন্তু সে ফ্যামিলির জোয়ালটা কাঁধে তুলে নিয়েছে। এই বিষয়টা একদম দেশবাসীর কাছে আমি ক্লিয়ার করতে চাই যে ছোট একটা মানুষ এইটা যে করেছে সাহস করে। দেখেন, অনেক স্টাবলিশ মানুষও কিন্তু এটা করার সাহস পায় না। মা বাবার দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, কার ছোট ছোট কোন চাওয়া পাওয়া গুলো দরকার, এটা যে উনি করেছে সাহস করে, আমি এটার জন্য আমি ওনাকে স্যালুট জানাই। এবং আমি আশা করব যে মানে উনি একটা নতুন বিজনেস শুরু করেছে আমাদের মাসুদ খান বিউটিজন মাসুদ ভাইয়ের সাথে। আমি আশা করব উনি ওনার বিজনেসটা সুন্দরভাবে চালাবে। উনি নিজের পায়ে যেভাবে দাঁড়াতে হয়, উনি ওনার সলভেন্সি নিজে মেক করবে, কারো উপরে আর উনি দ্বারস্থ হবে না। এবং উনি যদি অতীতে কোনো ধরনের কোনো ভুল কাজ করেও থাকে, ভবিষ্যতে আর করবে না। এটা আমি তার বড় বোন হিসেবে আপনাদেরকে এটা এনশিওর করতে পারি। মামুন ভাইয়ের কাছে একটা প্রশ্ন, আপনি মামলা ওঠানোর জন্য লাইলাকে বলে অনেক প্রকার অনেক হুমকি কিংবা অনেক হুমকি তো আমি কখনো দিচ্ছি না। ওকে প্রমাণ করতে বলেন, ওকে প্রমাণ করতে বলেন যে আমি ওকে হুমকি দিয়েছি বা হুমকি আসতেছে। ও যে দেখলাম প্রেস কনফারেন্সে বললো যে আমাকে মামলা ওঠানোর জন্য হুমকি দিচ্ছে। তারপর ওর প্রত্যেকটা শেয়ারে জাস্টিস ফর লায়লা, তারপর প্রত্যেকটা শেয়ার এমন ভাবে যে আবার অনেক শেয়ারে বলতেছে যে আমার এই ঘটনায় আপনারা কান্নাকাটি করছেন। এতদিন এগুলো হয় নাই, এখন হচ্ছে। কারণ কি? কারণ আমি ওর অনেক কিছু জানতে পারছি। জানার পর আমি চলে আসছি। ও যখন দেখলো যে আমাকে এইভাবে আর মুখের ভাষায় আমাকে নিতে পারবে না, ও চাচ্ছে এখন মামলা করে আমাকে একটা হেনস্থ করে আমাকে এক কথা ব্ল্যাকমেল করতেছে। আপনাকে যে আপোস করার কথা হ্যাঁ, বলছে আমাকে আজকেও কিন্তু আপোস করার কথা বলছে যে আমরা আপোস করে ফেলি, আমরা একটু বসি, মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করি, কথাবার্তা বলি, সবকিছু ঠিক করি। কিন্তু যেহেতু আমাকে কাঠগড়ায় নিয়েই ফেলছে, আমি আর এখান থেকে ব্যাক আসতে চাই না, ফিরে আসতে চাই না। আমি প্রথমে ওকে বলছি আপোস করি, কিন্তু আপোসের 2টা শর্ত দিচ্ছে আমাকে, যে শর্তগুলো প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো, আমার মোবাইলে আছে। ওইখানে আমাকে শর্তগুলো দিছে যে এক, ওর সাথে আগের মতো থাকতে হবে, কন্টেন্ট করতে হবে, আমাকে দিয়ে ব্যবসা করবে আর কি, এক কথায় সেই ব্যবসাটা আবার করতে চায়, ওর সাথে থাকতে হবে, অথবা ওকে 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এটার প্রমাণ আমার কাছে আছে। সবাই জানে যে আপনাকে দিয়ে লাইলা মানে ভাইরাল হয়েছে, সবাই জানে, কিন্তু ও তো খুব বুক ফুলায় বলে যেটা যে মামুনকে আমি তৈরি করছি, মামুন এই পর্যায়ে আমার জন্য, মামুন একটা বান্দরকে যেভাবে ছবি তুলতে যায়, মামুন সে তুলতে যায়। এই সমস্ত কথাবার্তা বলার সময় ওর আসলে লজ্জাবোধ যে নাই, এগুলো হচ্ছে তার প্রমাণ। কারণ ওকে নিয়ে আমি কখনো একটা নেগেটিভ নিউজ করি, নেগেটিভ কথা বলি নাই, কিন্তু ও এই সমস্ত কথাগুলো বলছে। একটা হেটার্সের কাছ থেকে এগুলো আমি আশা করি না যে একটা হেটার্স এই সমস্ত কথা বলবে। আচ্ছা, আপনাকে 90 লাখ টাকা জরিমানা কেন দিতে হবে, এটা কেন বলছেন? এটা উনি মামলা আপোস করবে না, আপোস মামলা করবে না। উঠাবে না। তবে মামলা আপোস করার দরকার নেই। উনি মামলা যেটা লিখেছেন, মামলাটা এমনি মিথ্যা প্রমাণিত হবে, আমরা আশা করছি। এই যে এটা ওনার প্রমাণ, এই যে মামলা স্ক্রিনশট, এই যে আমার উঠানোর হোয়াটসঅ্যাপে, দরকার নেই। সরি নাম্বারটা একটু হাইড উনি করি। কন্টেস্ট করুক, আমরাও রেডি। এই যে নাম্বারটা, এই যে এখানেও লিখছে আমাকে। আচ্ছা মামুন, আমি স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে আপনার দেবো। সাথে কি লাইলার কোনো ধরনের লেনদেন আছে কিনা? লেনদেনের তেমন কিছু না, ওর সাথে কোনো কন্ডিশন দিয়ে আমি ছিলাম না। ও অ্যাজ এ ডাইহার্ড ফ্যান ছিল আমার। ও কিন্তু সবসময় সব প্রেস কনফারেন্সে বলছে আমি মামুনের বিগেস্ট ফ্যান, আমার মতন ফ্যান কেউ নাই। তো অ্যাজ এ ফ্যান হিসাবে ও যা গিফট করছে, যেমন আমাকে একটা গাড়ি গিফট করছিল, যেটা হচ্ছে 6 লাখ 7 লাখ টাকা বিক্রি করে ফেলছি। তারপর হচ্ছে আপনার কি বলে একটা
মোবাইল সোবাইল মানে ছোটখাটো অনেক কিছুই আছে, এরকম অনেক গ্যাজেট ম্যাজেট গিফট করছে আমাকে। তো আমি এইভাবে কাউন্টেবল করে, আমি একজন সৎ মানুষ, আমার মধ্যে কোনো প্যাচ গোছ নাই ভাই, আমি কোনো প্যাচ গোছ নিয়ে কথাবার্তা বলি না। আমি বলছি হ্যাঁ ও আমার পিছনে ব্যয় করছে, এমন না যে আমি ওর কাছে আদায় করছি বা আমি চেয়ে নিছি, এটা এক কথায় বলা যায় ইনভেস্ট করছে আমার পিছনে। ও আমাকে ইমপ্রেস করছে, আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করছে, তারপরে এমনি এমনিতে আমার স্পেশাল ডে গুলোতে আমাকে কিছু কিছু গিফট করতো। সো এরকম ইনভেস্ট করছে, এটা ও আমার পিছনে যেটা ইনভেস্ট করছে তার চেয়ে বেশি কিন্তু ইনকাম করছে। ওর যে পেজ থেকে ইনকাম গুলো হয় সব টাকাগুলো কিন্তু ওর নিজের অ্যাকাউন্টে যায়, এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আসে না। আমার পেজে আমি কন্টেন্ট না দিলেও ওর পেজে কন্টেন্ট যায় অলওয়েজ। ও ব্লগ করে, ও লাইভ করে, সবসময় কিন্তু আমি ওরে অ্যাপ্রিশিয়েট করি। আর যতবার ওর পেজ চলে যায়, যতবার নষ্ট হয়, এবার যখন পেজ চলে গেছে, এই পেজটা এনে দিছিও আমি কষ্ট করে। আর ওর প্রথমবার যখন মনিটাইজ চলে গেছে, ভিডিও চলে গেছে, এইগুলো এনে দিছি আমি। ওর টিকটক আইডি একদিন কি করছে, টিকটক আইডি হ্যাকারকে দিয়ে দিছে, হ্যাকারকে পাসওয়ার্ড কোড সবকিছু দিয়ে দিছে। কেন? লোভে। হ্যাকার বলছে যে আমি তোমাকে ভেরিফাই করে দিই তোমার টিকটক অ্যাকাউন্টটা, তুমি আমাকে শুধু কোড দাও। তো ওর কাছে 2বার কোড আসছে, ও 2বার কোডগুলো দিয়ে দিছে লোভে পড়ে। এতটা লোভী যে লোভে পড়ে দিয়ে দিছে। কোড দেওয়ার পর ওর টিকটক অ্যাকাউন্ট চলে গেছে। তারপর আমি সাথে সাথে, তখন তোর সাথে আমার ঝগড়া ছিল, ওর সাথে ঝগড়া করে আমি বাসায় চলে গেছি। সাথে সাথে এসে আমি যেভাবে পারছি আমার সর্বোচ্চ চেষ্টা করে টিকটক অ্যাকাউন্ট ব্যাক টেনে দিছি। আমি কখনো আর ক্ষতি চাইনি, কখনো ক্ষতি করি নাই। আজকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আরো অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে পরে এই মুখোশের পিছনের আসল রূপটা দেখতে পারবেন আপনারা। আরো অনেক স্ক্রিনশট আছে, অনেক ভিডিও আছে, অনেক পিকচার আছে, যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লেলা কোন লেলা। এই লেলা যে চুপচাপ করে থাকে, শান্তশিষ্ট থাকে, এই লেলা কি সেই লেলা? আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লেলাকে এতটা ভালো মনে করতাম, এতটা নরম মনে করতাম, এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশটগুলো আপনারা দেখেন। এই ইনশাআল্লাহ এগুলো আমি দেখাবো যখন আমার দেয়ালে পিঠ থেকে যাবে। মাহমুদ ভাই, এই যে আপনি বললেন 90 লাখ টাকা উনি দাবি করতেছে, হ্যাঁ, তাহলে কি উনি শুধুমাত্র লোভে পড়ে আপনার কাছে এত প্রেশার ক্রিয়েট করতেছে? অবশ্যই সে দুইটা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে, অথবা আমি আপোষ করব না, আমি মামলা তুলবো না। তো আমি বলছি আমি কোনো কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না, কারণ ভালোবাসাটা মন থেকে আসে, টাকা পয়সা বা কন্ডিশন জোর করে হবে না, এটা ব্ল্যাকমেল করে। আমি আমার সোজা কথা, যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপরও আমি হচ্ছে যে ওর কাছে যাবো না। আচ্ছা, আপনি সেলুন উদ্বোধন করার সময় আপনি বাসায় নিয়ে গিয়েছিলেন কিছু লোক, করার পরে আবার আপনি তাকে সেলুন উদ্বোধনের জন্য নিয়ে আসেন, কিন্তু সে বলতেছে আপনি তাকে ইউজ করেছেন। আমার কাছে তো ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে। আমি যখন ওর বাসায় গেছি, ও ফোর্স করতেছে আম পাড়ার জন্য, ও ফোর্স করতেছে বসার জন্য, ও ফোর্স করতেছে খাওয়ার জন্য, ও ফোর্স করতেছে ড্রেস পরার জন্য। এগুলো ভিডিও আমার কাছে আছে। আমার ভাই একটা সোহেল ব্যাক করে রাখছে ভিডিওগুলো, আমি ভিডিওগুলো দেখাতে পারবো আপনাদেরকে, যে আমি আম পাড়তেছি উঠাও, আমার পা ধরে জড়া দাঁড়ায় আছে, আমার পা জোড়া ধরে দাঁড়ায় আছে যে তুমি পড়ে যাবা, যার নাম পড়ে যাবা, হ্যাঁ। তখনও কিন্তু এগুলো চলতেছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু এর আগেও কিন্তু আমার একটা বড় ভাইয়ের মাধ্যমে ও কিন্তু বসছে একটা রেস্টুরেন্টে বসে কিভাবে মামলা তুলবে না তুলবে এগুলো বলছে। কিন্তু এমন একটা ডেট দিচ্ছে আমাকে, বলে স্যাটারডে, শনিবার, যেন বন্ধর দিন, সরকারি বন্ধের দিন, সেই দিন আমাদেরকে বসাচ্ছিল। আচ্ছা মামুন, আপনার সেলুন উদ্বোধনের দিন যেন আপনার গায়ের ঘাম মুছে দিয়েছিল লাইলা, তাহলে এটা কি আপনার ভালোবাসা নাকি আসলে এটা কি ক্যামেরার সামনে আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে? এটা তো ওরা প্রশ্ন করতে পারেন আপনি, যে আপনার দৃষ্টিতে এখন কি মনে হচ্ছে? আমার দৃষ্টিতে তো অভিনয়, ও তো কত বড় অভিনয় বাজ, আপনি এটা তো বিশ্বাস করতে পারেন না। ও আমার প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন, বাইকে উঠেছি, উঠে সামনে নামাই দিছে। কত বড় মিথ্যাবাদীও, আমার কাছে প্রুফ আছে, আমার কাছে ভিডিও আছে, যেখানে আমরা হচ্ছে শেফ টেবিলে নিয়ে গেছি ওকে, আমি শেফ টেবিলে নিয়ে যে আমি ওরা বাইস্কোপ দেখালাম, আমরা খেতে বসলাম, সবকিছু আমার কাছে আছে। আমরা ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলায় চলে গেছি। দেখাই একটু আপনাকে, একটা মিনিট, কোথায় গেল ওটা বাইস্কোপের ভিডিওটা। আপনি তাকে নিয়ে আসছেন, আরেকটা অভিযোগ দিল আপনি তাকে নিয়ে আসছেন তার গাড়িটা ইউজ করার জন্য, আর আপনি না না না, তার গাড়ি কেন ইউজ করব? আমি যদি হেঁটেও ঢুকি আমি প্রিন্স মামুন, আমি যদি সাইকেল দিয়ে ঢুকি আমি মামুনি। এই মানুষগুলো কিন্তু লেলার কথায় আসে নাই। সব মানুষ, আপনারাও কিন্তু জানতেন না যে লেলা থাকবে এখানে। লেলা কিন্তু সারপ্রাইজ ছিল, লেলা যে আসবে এটা কিন্তু কেউ জানতো না। তো আমি আমার ফ্যান পেজদেরকে, আমার ফ্যান পেজ যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন, আমার সাথে দেখা করবেন, আমার সেলুনটা দেখে যাবেন। সবাই আসছে। এন্ড লেলা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা, তো তুমি আমাকে নিয়ে যাও, আমি যেতে চাই, তোমার সাথেই যেতে চাই, আমি তোমাকে নিয়ে যাও। যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নেই আমার, কারণ আমি প্যাসবোস নাই আমার মধ্যে, ভাই আমার মধ্যে হিংসা এত কিছু নাই। ও এত বদনাম করছে, তারপরে কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি। ওর গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে, আরো বড় ভাইদের গাড়ি আছে। আমি বললে আমার একটা মার্সিডিজ দিয়ে যাবে এখনই। আমি যদি এখন বলি এখনই একটা মার্সিডিজ দিয়ে যাবে, যেটা ছাদ খোলা, ছাদ থাকবে না কোনো, দিয়ে যাবে এখন। এমনও বড় ভাই আছে যাদেরকে যদি বলি যে ভাই আমি গ্র্যান্ড ওপেনিং এ যাবো, আমাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আপনার গাড়িটা দেন, দিয়ে দিবে। তো আমার ওর কাছে যেতে হবে কেন, যে আমার বদনাম করছে?
কি ওর উদ্দেশ্য বলবেন কি? ওর উদ্দেশ্যে আমার কিছু বলার নাই। আমি ওর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তুমি যা করছো খুব ভালো করছো, ভালো থাকো, সুস্থ থাকো, তোমার শুভকামনাই করি আমি। অনেক বড় হও জীবনে, তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো, তোমার অনেক বড় একটা এখন ফেসবুক পেজ হয়েছে, অনেক বড় একটা ফ্যান পেজ হয়েছে, তোমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার, তুমি একজন সেলিব্রিটি মানুষ, তুমি অনেক বড় থাকো, তোমার নিজের যোগ্যতা এগুলো কামাইছো, ওইগুলোর পিছনে আমার কোনো হাত নাই। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ক্ষতি করার চেষ্টা করো না, কারণ সবসময় সত্যের জয় হয়, মিথ্যার কখনো জয় হয় না। আরেকটা বিষয় বলছিল, আরো একসাথে থাকবেন কিনা? হ্যাঁ আল্লাহ ভাই, আমি কাম ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে, আমি আর ওর সাথে নাই। মানে এটা কি ধরেন কোনো কিছু উদ্বোধন করতে গেল বা কোথাও কি আপনাদেরকে কোথাও না, আমাকে যদি 1 কোটি টাকা বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। আচ্ছা মামুন ভাই, আরেকটা জিনিস বলছিল যে আপনি প্রচুর ড্রিঙ্কস করে এগুলো করেন, এগুলো ড্রিঙ্কস এই করে, বিষয়টা আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি, আমি যদি নেশা করে থাকি, এটার পিছে দায় হচ্ছে ও, কারণ ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। আচ্ছা। আমার কাছে ও যে ড্রিঙ্কস করতে, এগুলোর ভিডিও আছে, ও যে ড্রিঙ্কস করে, ও আমার এই ড্রিঙ্কস করা তো পরের কথা, ওর ড্রিঙ্কস করার ভিডিও তো আমার কাছে আছে। এই যে ড্রিঙ্কস করছে, ড্রিঙ্কস করছে ও, হ্যাঁ, তারপরে এই যে ওরে ড্রিঙ্কস দিচ্ছে, দেখে আপনাকে, এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে, হ্যাঁ, এগুলো কিন্তু আরো অনেক প্রমাণ আছে, অনেক কিছু আছে আমার কাছে, এগুলো আমি চাই না প্রমাণ করতে, প্রুফ করতে চাই না, আমি কারো ছোট করতে চাই না। আমি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম যে যেগুলো প্রুফ করবো, প্রিন্ট আউট করে রাখছিলাম, কিন্তু একটা ভাইকে বলে আসছি আমি যে আমি এগুলো করবো না, তাই আমি করলাম না এগুলো। আচ্ছা, মামুন ভাই, লায়লাকে অনেকবার প্রশ্ন করা হয়েছে এবং আপনাকেও প্রশ্ন করা হয়েছে, মানে আপনারা স্বামী স্ত্রী কিনা। না, আমরা লায়লা স্বামী একই স্ত্রী। প্রশ্ন, একই উত্তর দিয়েছে প্রত্যেকবার, যে আপনাকে সঙ্গে নিয়ে তিনি এই বিষয়টা ক্লিয়ার সঙ্গে নেওয়ার কিছু নেই, আর সঙ্গে আমাদেরকে দেখবেন না, আমাকে দেখবেন না। আচ্ছা, আপনি আমার যদি ক্লিয়ার জেল করবেন খাটতে না, হয়, তারপর আমাকে দেখবেন না। আপনি ক্লিয়ার করবেন যে আপনার কি স্বামী স্ত্রী কিনা, হ্যাঁ, আপনি একটু ক্লিয়ার করবেন। না, আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। এটা একটা হিন্দি রাখলাম আপনাদেরকে, এটা প্রমাণ অন্য একটা সময় দিব, যখন আমার দেয়ালে পিঠ থেকে যাবে আরেকটু, তখন আমি সবকিছু প্রমাণ দিব। ওকে, শেষ করে দাও। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে বলছেন লোকটা ক্যামেরা আমাদের দিকে। দুজনার একটা বাকি হবে, অথচ বললেন যে আমরা বিজনেস পারপাসে, হ্যাঁ, বিজনেস পারপাসে তো বিজনেস মানে শেষ করতে পারবো না। মামুন ক্যামেরা দেখেন, বিজনেস পারপাসে আমরা মানে একসাথে হয়েছে। আবার বললেন যে ভালোবাসা আছে, হ্যাঁ, অবশ্যই। আসলে কোনটা বিজনেস ভালোবাসা? আমার দিক থেকে আসলে ও আমাকে যে ফেসটা দেখাইছে, আমি ভাবতাম যে আমাকে খুব ভালোই বাসে, ও যে বিজনেস করে এটা আমি কখনো চিন্তা ভাবনা করি নাই। আমি কখনো এটাও বলি নাই যে আমার কারণে তোমার ফ্যান পেজটা হইছে, আমার কারণে তোমার এই অ্যাকাউন্টে সেটা হইছে, এগুলো আমি কখনো বলি নাই। সো আমি সবসময় বলি তোমার নিজের চেষ্টাতে হইছে, তোমার নিজের যোগ্যতাতে হইছে, আমার কিছুই না এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমি আমার দিক থেকে মানতাম যে ওকে ভালোবাসি, কিন্তু এটা আমি অ্যাবসলিউটলি রং। আমরা দেখি যারা জুটিবদ্ধ হয়ে কাজ করে, হুম। দুজন দুই জায়গায় থাকে, কাজের সময় এক জায়গায় এক হয়। কিন্তু আপনারা আমরা দেখতাম যে একই ফ্ল্যাটের মধ্যে থাকতেন, সবসময় ব্লক হ্যাঁ, ওদের- আমি বলি একই গাড়ির মধ্যে আপনাদের মারামারিটা হলো। হুম। আচ্ছা, একজনের সাথে বিজনেস পারপাসে যদি সম্পর্ক থাকে, তাহলে এই ধরনের যে হাতাহাতি, এই ধরনের হাতাহাতি শুধু আমরা দেখি যে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। না, আপনি এখন উপরে যদি প্রশ্ন করেন শুধু কি বিজনেসের সম্পর্ক, তাহলে তো আপনি বোকা। কারণ আমরা তো সব জায়গায় বলে আসছি আমাদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক ছিল, একটা ভালো সম্পর্ক ছিল। তোমার কথা থেকে আমি বললাম, হ্যাঁ, আমি নিজেই তো অনেক প্রেস Business কনফারেন্সে বলছি। purpose বলছো। হ্যাঁ, ওর দিক থেকে বিজনেস পারপাস ছিল এটা, ও তলে তলে একটা বিজনেস করছে আমাকে দিয়ে ব্যবসা করছে আমার এক কথায়। লালা, তুই জানতা যে লাইলার এর আগে দুইটা বিয়ে হয়েছে? না, আমি জানতাম না। আমি আমার একটা নিউজ আছে, এটাও আমি রাখছি, আপনাদেরকে একটু শুনাই, আমি একটু শুনাই। কই গেল নিউজটা, আমি একটু শোনাই আপনাদেরকে, আপনি একটু জাস্ট শুনেন, দাঁড়ান আমি ওর সাথে ভিডিও শোনাচ্ছি। মানে বাচ্চার বিষয়গুলো তুমি জানতা না? আমি একটা মিনিট, আমি জাস্ট এটা ক্লারিফাই করি আপনাদেরকে, একটু শুনেন। ঠিক আছে, এটা কিন্তু কিছুদিন আগে জাগো ফিল্মে যে আমি ইন্টারভিউটা দিচ্ছি, ওর সামনে কিন্তু এটা কিন্তু ও বসে ও কিন্তু আমার সামনে বসে আছে, আমার এই কথাটা শোনার পরও করে হয়তো লাইলা তোমাকে এই তথ্যগুলো কখনো না, কখনোই আমার সাথে শেয়ার করেনি, কখনোই না। এখনো বলে এগুলো কাজিনের মেয়ে, এটা কাজিনের বাচ্চা, এগুলো কাজিন, এখনো অস্বীকার করে, এখনো স্বীকার করে না। এখন স্বীকার করেন, তার মানে না। তোমার সাথে প্রতারণা করা হয়েছে আমার সাথে। অবশ্যই এত প্রতারণার পরেও তোমার সেলুন উদ্বোধনে কেন নিয়ে আসলে? আমি তো আসলে ওর মতো আমি তো জানি তুমি আমার মিলে গেছো। ওর মতো মাইন্ডের মানুষ তো আমি না, আমি তো অন্যরকম মাইন্ডের মানুষ। আমি আপনাকে বললাম আমার মধ্যে কোনো ভেজাল নাই। ও যখন বলছে, আমার যেদিন গ্র্যান্ড ওপেনিং, ওরা জাস্ট দাওয়াত দিয়ে রাখছি, আমাকে আরিফ ভাই বলছিল আপনি কি লায়লাকে দাওয়াত দিবেন না? আমি বললাম ঠিক আছে, আপনার নিউজের মাধ্যমে আমি দাওয়াত দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওরে সরাসরি দাওয়াত দিই নাই প্রথমে। তারপর
এর মধ্যে কিন্তু বড় ভাইয়েরা আমার যারা আছে তারা লায়লার সাথে কন্ট্যাক্ট করলো। লায়লা কিন্তু বারবার আমার বড় ভাইদেরকে ফোর্স করে আমার সাথে মিট করার জন্য, আমার সাথে কথা বলার জন্য, কনসাল্ট করার জন্য বিষয়টা। তো বড় ভাইরা কি করবে, একটা পর্যায়ে গিয়ে ডেকে নিয়ে যায়, যখন ডেকে না নেয় তাদের বিরুদ্ধে আবার উল্টাপাল্টা গিবত করে। মাউন্ট একটু মানে আমার প্রশ্ন ইয়া হবে না, মন খারাপ হবে না। জি বলেন, সমস্যা নেই। এই যে লাইলা যে তোমার যে এই যে তোমরা একসাথে থাকতা, তোমরা কি মনে করো না এটা হচ্ছে সামাজিক একটা অবক্ষয় সৃষ্টি? না, না, তোমাদেরকে আইডল ভাবে অন্য হয়তো অন্য ছেলেমেয়েরা, তোমার বয়সের ছেলেমেয়েরাও এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তোমাকে আইডল ভেবে। এটা তো খারাপ কিছু না, এটা তো খারাপ কিছু না। আমরা তো অবৈধ কিছু করতেছি না, আর অবৈধ কিছু শিখাইতেছি না, স্মাগলিংও শিখাইতেছি না। এখানে বিষয় হচ্ছে ভালোবাসার বিষয়টা। আপনার আমাদের যদি ইসলামিক দিকেও যান, ওদিকেও কিন্তু বয়সের পার্থক্যটা আছে। আবার এমনি তো আসলে এগুলো পার্থক্য আছে, এগুলো থাকেই, বয়সের পার্থক্য কোনো বিষয় না। ভালোবাসতা লাইলা? অবশ্যই ওর সাথে একটা ভালো সম্পর্ক ছিল আমার, আমি এখনো শিখি। ভালোবাসতা কিন্তু অবশ্যই ভালোবাসতাম, কেন বাসতাম না? একটা মানুষের সাথে ভালো না বাসলে 4টা বছর একসাথে কাজ করা যায়, একসাথে কন্টেন্ট করা যায়। আমরা একসাথে কন্টেন্ট করছি, ওর মিলিয়ন প্লাস ফলোয়ার, আমার চেয়ে বেশি ফলোয়ার ওর 1.1 মিলিয়ন, আমার মাত্র 1 মিলিয়ন। আর আমার টোটাল যত সাইট আছে সব সাইটগুলো মিলে আমার 2 কোটি ফলোয়ার্স আছে, 2 কোটি কাউন্ট করে। আর অন্য যারা আছে, যারা মোবাইল ইউজ করে না, যারা ফলো করে না, শুধু দেখে, এরকম ফলোয়ার্স তো অভাব নেই বাংলাদেশে। এরকম ঘটনা অনেক ঘটছে, এর আগেও মারামারি আলাদা হ্যাঁ, কিছুদিন আগেও বাসা অনেক হয়েছে। এর মধ্যে দেখেন আপনি 6 মাস পরে কি তোমরা আর এক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? ওকে, আমরা একটু আবারও না, আমি তো বলে দিলাম আমার আর কোনো ইচ্ছা নেই। আচ্ছা মামুন, আপনার পেজে সম্ভবত পরশুদিন 1 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে। সেই সুবাদে কিন্তু লায়লা আপনাকে উইশ করেছে, আপনি উইশটা দেখেছেন কিনা? আমি দেখেছি এবং আপনাকে থ্যাংক ইউ বলেছি আমি। এখন হচ্ছে ও যেদিন আমাকে কংগ্রাচুলেশনটা বললো, ওই জন্য কিন্তু ভিডিওটা করার আগে আমার গিবত গাচ্ছিল, আমার বদনাম করতেছিল লাইভে, ভিডিওতে আমি দেখছি, প্রজেক্টর দিয়ে আমাকে প্রমাণ করতেছিল আমি খুব বাজে মানুষ, এটা সেটা। আসলে যতই চেষ্টা করুক সত্যকে কখনো ঢাকতে পারবে না, সত্য সত্যই থাকবে। মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট থাকে, ঝগড়া যে ভিডিওগুলো দেখা, যেগুলো 4-5 বছর আগের ভিডিও, রংপুরের ভিডিও, আর তারপরে আপনার জিয়াবাড়ির ভিডিও, এইগুলা নিয়ে, তো এইগুলা তো আর বাস্তব জীবনে না, এগুলো চলবে, এগুলো হবে। আর আমার সামনে কি আরো বিজনেস আসতেছে কিনা? এখন হচ্ছে যে ওর সাথে আমার রিলেশন ব্রেক হয়েছে প্রায় 2 মাস হয়ে গেছে। এই 2 মাসের মধ্যে কিন্তু আমি অনেক জায়গায় যেয়ে থাকছি, এমনও বলছে ও প্রেসে এসে যে আমি বস্তিতে যে থাকছি, বস্তিতে যদি থাকি কোনো সমস্যা নেই। এটা আমার বন্ধুর বাসাটাকে বস্তি বলছে, যদি বন্ধুর আবার বস্তিও হয় তাও আমি কমফোর্টেবল, ওর বাসার চেয়ে ভালো আছে। ওর যে একটা মানুষ হিসাবে এত খারাপ মানুষ, ওর মানুষের চেয়ে ভালো আছে। তো আমি বলতে চাই, এখন থেকে আমি আমার নিজেকে নিজের মতো করে গড়ে তুলতে চাচ্ছি। এই জন্য আমি আমার একটা নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি, যেটার নাম হচ্ছে প্রিন্স কাট সেলুন। এটা যমুনা ফিউচার পার্কের সাইডেই, আপনার পকেট গেটে, নতুন পকেট গেটে, বসুন্ধরা রোডে প্রিন্স কাট সেলুন। সবাই আসবেন, আপনাদের সবাইকে দাওয়াত করলাম, আমি যেন বড় হই আর আমার ব্যবসাটা যেন অনেক বড় হয়, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর দোয়া রাখবেন, আর কিছুই না। ডিসকাউন্ট থাকবে, অনেক ডিসকাউন্ট থাকবে। 400 টাকার প্যাকেজ আছে, 400 টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাবেন হেয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেট আপ, ব্রাইটনিং ফেসিয়াল, তারপর মেনিকিউর পেডিকিউর আছে, তারপর আপনার স্কিন রিলেটেড ট্রিটমেন্ট আছে, হেয়ার ট্রিটমেন্ট আছে, আর অনেক কিছু আছে। টাক সমাধান আছে কিন্তু আমার প্রিন্স কাট সেলুনে। সো আপনারা চলে আসবেন সবাই। মামুন ভাই, আমাদের জন্য ডিসকাউন্ট কি? আপনাদের জন্য যারা মিডিয়ার ব্যাচ, তাদেরকে আমি অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট দিব। মামুন ভাই, আর আমি এখন আছি রোড সাইড কিচেনে, এটা আমার প্রিন্স কাট সেলুনের সামনেই। সবাই চলে আসবেন এখানে খাওয়া দাওয়া করতে। অবশ্যই অনেক ভালো একটা মানুষ সবাই। লাইলার জন্য ডিসকাউন্ট আছে তোমার সেলুনে? এখন থেকে লালার নাম যে বলবে তাকে আমরা বের করে দিব আমাদের সেলুন থেকে, তাদের মতো কাস্টমার আমাদের দরকার নেই। আচ্ছা মামুন ভাই, বিশ্বাস করেন? একটা প্রশ্ন, মামুন ভাই একটা প্রশ্ন আছে, সেটা হলো যে লায়লা অনেক ইন্টারভিউতে আপনার প্রশংসা করে অনেক কথাই বলেছে। হ্যাঁ, বদনাম করে নাই? আপনি শুধু বদনাম করে নাই? বদনামের কথাগুলোই আপনি কিন্তু উল্লেখ করলেন, কিন্তু সে কিন্তু আপনার প্রশংসা না। করে অনেক কথা বলেছে এবং শুনেন, সেই জায়গা প্রশংসা থেকে করছে, এই জায়গা থেকে ভাইয়া আপনাকে ভালোবাসার কথা সবসময় প্রতিনিয়ত বলেছে। মানে এই ব্যাপারটা আসলে আপনি শুধু মানে তার নেগেটিভ সাইডটা বলেছেন, তো মানে পজিটিভ দিকটাও কিন্তু আপনার আজকে তো আমি পজিটিভ দিকগুলো বলতে আসি না, আজকে আমি আমার মামলা নিয়ে কথা বলতে আসছি। আর ও আমার বিরুদ্ধে যে ভুল ইনফরমেশন গুলো দিছে সেগুলো ক্লিয়ার করতে আসছি। এখানে কারো প্রশংসা, কারো বদনাম করতে আমি আসি নাই। শেষে আমি একটা কথা বলতে চাই, সেটা আচ্ছা, হচ্ছে মামলা নিয়ে অপপ্রচার, আইন আদালত নিয়ে অপপ্রচার কেউই করবেন না, কারণ এটা খুবই আইনত দণ্ডনীয় অপরাধ। এর মধ্যে কিন্তু আপু আরেকটা কথা বলে রাখি আমি, এর মধ্যে কিন্তু আরেকটা ছেলে যে হচ্ছে রকিব, যে আমার বাসায় থাকছে, খাইছে, আমার একটা আমার সন্তানের মতন ছিল, সে না, হচ্ছে এই লায়লার সাথে ওনাদের মিলে বিরুদ্ধে আমরা action নিব। এর মধ্যে ওনাদের কিন্তু বিরুদ্ধে আমরা action নিব। অ্যাকশন নেওয়া Action নিয়ে যাবো। হচ্ছে। ইভেন ও হচ্ছে যে হাইকোর্টে বসে বসে কিন্তু প্রতারক ছিল। না, উনি তো হ্যাঁ। লয়ার না। ও লয়ার না, কিন্তু লয়ারের
পরিচয় দিয়ে অনেক মানুষ যে ডেকে ডেকে সে এনে যে টাকা লয়ার মেরে না ফেলছে। তাকে তার ব্যবস্থা আমরা করব করবো, তাকে আইন আদালতে পেশ তাকে করছি পরে। উচ্চ শিক্ষা দেওয়া হবে। সে লেলার সাথে মিশে এগুলো করতেছে, প্লাস হচ্ছে লেলার কাছ থেকে 30,000 টাকা চাইছে আজকে না কিছুদিনের মধ্যে 30,000 টাকা চাইছে যে টাকাটা দাও তোমার ভালো হবে। ঠিক আছে, এই টাকাগুলো লেলার কাছে চাচ্ছে ওই রকিব, যে আমার নামে বদনাম করছে, কারণ ও একটা আমার শুভাকাঙ্ক্ষী ছিল, এখন আর বদনাম করতেছে টাকার জন্য। সো একজন প্রতারক, ওরও বিচার হবে, আর যারা আমাকে নিয়ে অপপ্রচার করতেছেন তাদেরও আচ্ছা, বিচার হবে। আপনার রকিব যে টাকা পেয়েছে ইনফরমেশনটা আপনি কোথায় পেয়েছেন? পেয়েছি আমি ভাই, পেয়েছি, এগুলো সবই দেওয়া হবে। ইনফরমেশন পেয়েছি তো জানাইছি। মামুন ভাই, প্রশ্নের উদ্দেশ্যে আরেকটা- ধন্যবাদ 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 প্রশ্নের উদ্দেশ্যে কিছু আর বলে দেন। আপনার ক্যামেরা দিন। রোড সাইড কিচেন সম্বন্ধে একটু জানতেই চাই, যেহেতু সেখানে বসে আছেন। ও আচ্ছা, এখানে আপনি রোড অনেক সাইড আমি এখন প্রমোশন করেছেন। আচ্ছা, আমরা আমি খাবো এখন আগে। আছি রোড সাইড কিচেনে। আবার খাবো তো আমরা খাবার অর্ডার দিছি, খাবার খাবো। এর আগে অনেক খাওয়া দাওয়া করছি দেখতে আমি। তো অনেক সুন্দর, রেস্টুরেন্ট অনেক সুন্দর। আমার ভালো খুবই লেগেছে। মজার খাবার, আপনারা আসবেন অবশ্যই, আমার ফ্যান ফলোয়ার যারা এই, আছেন ঠিক তারা কথা আসবেন। কেন? আসলে আমি এই কষ্ট করি, কন্টেন্ট করি শুধুমাত্র আমার ফ্যান ফলোয়ারদের জন্য। যারা হেল্প করে তাদেরকে আমি আচ্ছা আচ্ছা রাইস খাদো লাভবার্ড এগুলা কিন্তু ওনাদের প্যাকেজ। আচ্ছা, আপনার বললাম আমি তোমাকে। ঠিক আছে, শেষ করি আমরা। Close. জি। ওকে ওকে শেষ টাইমের দর্শক